আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ একজন আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ মিউট করা ছিল, তো এই জন্য কি যেন মেসেজ দিছে কথা শোনা যাচ্ছে না, আমরা শুরু করি নাই, তো এই জন্য কথা শোনা যায়নি। আচ্ছা, দেখো তোমরা যে প্রশ্নগুলো আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়েছিল, এই প্রশ্নগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমি জাস্ট তোমাদের সার্কুলার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে সার্কুলারটা আসলে কি বলা আছে। এবার এবার একটু মানে বেশ কিছু বিষয় এবার একটু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা আছে সেটা আমি তোমাদের আগে একটু দেখাই যে এখানে এবার আছেটা কি। শুরুতে দেখো, শুরুতে দেখো তোমাদের প্রথমে একটা শখ ছিল কি যে এবার আসন সংখ্যা কত করে দিছে, 1093 করে দিছে। আগে ছিল কত, 1123টা ছিল, এবার হয়ে গেছে কত, 1093। মানে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কি হয়ে গেছে, আসন সংখ্যা কমে গেছে আর কি। এখন দেখো এখানে দেওয়া বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদের আন্ডারে কি কি সাবজেক্ট আছে, এগুলো বিজ্ঞান অনুষদ, তারপরে আছে ফরেস্ট্রি, এখানে আছে ফরেস্ট্রি পরিবেশ বিজ্ঞান, তারপর জীববিজ্ঞান অনুষদের আন্ডারে আছে এতগুলা। আচ্ছা, এগুলো সবই কত, এগুলো সবই 4 বছর মেয়াদি, সবই 4 বছর মেয়াদি। কিন্তু এইখানে দেখো ফার্মেসি, যেটা এই ফার্মেসিটা হয় কত বছর, ফার্মেসিটা হয় 5 বছর। এই একটাই শুধু 5 বছর, আর অন্য সবগুলাই কত, 4 বছরের অনার্স। এটা অনার্স শেষ করতে 5 বছর লাগে আর কি ফার্মেসিতে। তারপরে ইঞ্জিনিয়ারিং অনুষদ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সিইউতে এই দুইটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, আর কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, এই দুইটা, সিএসসি আর ট্রিপলি। তারপরে মেরিন সায়েন্স আছে, মেরিন সায়েন্সের আন্ডারে আছে কত, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, ফিশারিজ। এগুলো নিয়ে বেশি কথা না বলি। আচ্ছা, তারপর আবেদনের যোগ্যতা, যেটা এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা এটা কি, যারা 2022 মানে সেকেন্ড টাইমার, যারা এসএসসি 22 এবং এইচএসসি 24, তাদের ক্ষেত্রে কত লাগতেছে, এসএসসিতে লাগতেছে 4, আর এইচএসসিতে 3.50, টোটাল 8.50। আগেও এটাই ছিল, এবারে এটাই আছে, তাদের জিপিএর কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যারা ফার্স্ট টাইমার এবার পরীক্ষা দিবে, তাদের যারা এবার এইচএসসি দিচ্ছে 25-এ, তাদের 2023 এসএসসি ছিল, 25-এ এইচএসসি, তাদের এসএসসিটা সবার সেম 4 পয়েন্ট লাগবে, আর এইচএসসিতে 3 পয়েন্ট লাগবে, যেটা এবং টোটাল কত, 8 লাগবে। এই এটা ন্যূনতম জিপি। এই ন্যূনতম জিপিএ থাকলে কি করতে পারবে, আবেদন করতে পারবে। এর থেকে কম হইলে কি করতে পারবে না, সে আবেদনই করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো এইখানে এগুলা দরকার নাই তোমাদের। এইখানে দেখো কিছু সাবজেক্ট ভিত্তিক কিছু জিপিএ নাম্বার দেওয়া আছে। যখন তুমি ধরো তুমি চান্স পেয়েছো, সাবজেক্ট চয়েস দিবা, চান্স পেয়ে যখন তুমি সাবজেক্ট চয়েস দিতে যাবা, তখন তোমার এই পয়েন্টগুলো তোমার এই এসএসসিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন গ্রেড, গণিতে তোমার 3 পয়েন্ট লাগবে। দেখো ম্যাক্সিমাম গুলাতে গণিতে 3 পয়েন্ট, আর এগুলাতে 3.50। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে গণিত এবং পদার্থবিজ্ঞানে কত চাই, 4 পয়েন্ট করে চাই। এই জিপিএ গুলা যদি তোমার ঠিক থাকে, তবে এই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবা, ঠিক আছে? যদি এই জিপিএ গুলা ঠিক থাকে, তবে তুমি চান্স পাওয়ার পর যখন সাবজেক্ট চয়েস দিবা, তখন তোমার এই জিপিএ গুলা যদি থাকে, তাহলে তুমি এই সাবজেক্টগুলো কি করতে পারবা, চয়েস দিতে পারবা। এছাড়া তোমার পরীক্ষা দিতে তোমার ওই আগের যে জিপিএ, এই জিপিএ থাকলে তোমার পরীক্ষা তুমি বসতে পারতেছো। কিন্তু সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তখন আবার এই যে ইন্ডিভিজুয়াল জিপিএ গুলো একটু কি করা হবে, কাউন্ট করা হবে। যেমন ধরো ফার্মেসি পাইতে কত লাগে, 3.50 কোথায়, গণিতে পদার্থবিজ্ঞান 3.50, রসায়নে জীববিজ্ঞানে 4 পয়েন্ট করে লাগতেছে। আচ্ছা, তার মানে এইখানে তোমার এখানে দেখো এই টিকা ওয়ান বলছে একটা জিনিস, এটা অনেকে একটু প্রশ্ন করে যে টিকা ওয়ানটা কি। টিকা ওয়ানটা এই যে নিচে লেখা আছে যে ফার্মেসির ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োলজিতে বি গ্রেড এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্সে সি গ্রেড পেতে হবে। এইচএসসি বা এ লেভেল সমান পরীক্ষায় গণিত অকৃতকার্য, মানে যারা গণিত ফেল করছে আর কি, গণিত ফেল করলে তোমার এক্সট্রা একটা গণিতের কোর্স করতে হয়, এটাই বলছে আর কি। এক্সট্রা একটা গণিতের কোর্স করতে হবে, 3 ক্রেডিটের। 3 ক্রেডিট মানে 75 নম্বর, 1 ক্রেডিট মানে 25 নম্বর, এগুলো ইউনিভার্সিটি হিসাব তো। 1 ক্রেডিট মানে 25 নম্বর, 3 ক্রেডিট মানে 75 নম্বরের একটা কি করতে হয়, একটা কোর্স করতে হয়। আচ্ছা, ওইগুলো চান্স পাওয়ার পরবর্তী সময় আলোচনা করা যাবে। এখন দেখো এখানে মানবন্টন, এবার যে পরিবর্তনটা আসছে এটা একটু দেখানো, যে মানবন্টনের যে পরিবর্তনটা আসছে, এটা বাংলা একদম বাদ দেওয়া হয়েছে। বাংলা বাদ দিয়ে দিয়েছে কি, ইংরেজিতে তোমার নাম্বারটা বাড়াই দিছে। এখন দেখো এইবার যে জিনিসটা হবে, আমার যতটুকু মনে হয় এবার যে জিনিসটা হবে, এটা কি, এই ইংরেজিতে যারা ভালো করবে, মানে এই ইংরেজি তোমার টোটাল খেলাটাকে কি করে দিবে, ঘুরাই দিবে আর কি। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা দ্বারা মোটামুটি সবাই পড়াশোনা করে, এগুলাতে তারা নাম্বারের ডিফারেন্স খুব বেশি হবে না। কিন্তু নাম্বারের ডিফারেন্স হবে কোথায়, এই ইংরেজিতে। এবার এটাতে যারা ভালো করবে, তারাই টপ পজিশনে থাকবে, তারাই কি হবে, মেরিট লিস্টে আগে যাবে। আচ্ছা, এখানে দেখো ইংরেজিতে তাহলে কত নাম্বার, 25, তাহলে 25টা প্রশ্ন থাকবে, 25 নাম্বার। তারপর আছে কি পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, এখান থেকে যে কোনো তিনটি, যে কোনো তিনটি দিয়ে, এটা অনেকে একটু কনফিউশন করে ফেলে। যে কোনো তিনটি মানে তুমি চাইলে এই চারটা থেকে যে কোনো তিনটা আনসার করলেই হবে। তুমি চাইলে পদার্থবিজ্ঞান বাদ দিতে পারো, তুমি চাইলে রসায়ন বাদ দিতে পারো, তুমি চাইলে গণিত বাদ দিতে পারো, তুমি চাইলে জীববিজ্ঞান বাদ দিতে পারো, মানে যে কোনো একটা তুমি চাইলে বাদ দিতে পারো। এখানে তোমার অপশনাল, ধরো অনেকে বলে যে আমার অপশনাল বায়োলজি, গণিত মেইন, তাহলে কি আমি গণিত বাদ দিতে পারবো কিনা। এখানে অপশনাল বলো বা কম্পালসারি বলো, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না।
তুমি জাস্ট হচ্ছে যে কোনো 3টা সাবজেক্ট আনসার করলেই হচ্ছে। আচ্ছা, এইবার দেখো সাবজেক্ট ভিত্তিক কোনো বিশেষ যোগ্যতা বা বিশেষ শর্ত এখানে দেওয়া নাই, বিশেষ শর্ত দেওয়া নাই। তার মানে তুমি হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো আছে, তুমি যে 3টা সাবজেক্টই আনসার করো না কেন, তুমি হচ্ছে ওই 24 যে 21টা ডিপার্টমেন্ট আছে ওখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কি পাবা, ভর্তির সুযোগ পাবা। এখন তুমি গণিত যদি দাগাও, গণিত দাগায় তুমি ধরো বায়োলজি দাগাও নাই, এখন বায়োলজি না দাগাও তুমি কি করতে পারবা, যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোতে কি পারবা তুমি ভর্তির সুযোগ পাবা। আবার ধরো তুমি গণিত বাদ দিছো, জীববিজ্ঞান আনসার করছো, তাহলে জীববিজ্ঞান আনসার করেও তুমি কি করতে পারবা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, গণিত, ফিজিক্স সবগুলোতে কি পাবা, সুযোগ পাবা। কিন্তু গতবার ছিল কি, গতবার হচ্ছে গণিত না টাকায় গণিত পাওয়া যেত না, এই জন্য গণিতের সিরিয়াল চলে গেছিল 9,995 পর্যন্ত। তারপরে 17টা সিট খালি রেখে ভর্তি বন্ধ হয়ে গেছে, আর স্টুডেন্টই পায় নাই। এই জন্য মনে হয় নিয়মটাই তুলে দিচ্ছে আর কি, যদি স্টুডেন্টই পাচ্ছে না তাহলে নিয়ম রাখার তো কোনো দরকার নেই। মানে লাস্ট পর্যন্ত 17টা সিট খালি ছিল গণিতে, এই পর্যন্ত যাওয়ার পরে গণিতে 17টা সিট খালি ছিল, তারপরে ভর্তি বন্ধ হয়ে গেছে, স্টুডেন্ট আর পায় নাই। এই জন্য নিয়মটাই তুলে দিছে, এখন আর গণিতের ওইগুলো দেখা হয় না। তার মানে তুমি যে 3টা সাবজেক্ট আনসার করো না কেন, যে কোনো 3টা সাবজেক্ট আনসার করলেই তুমি কি পাবা, সব ডিপার্টমেন্টে ভর্তির কি পাবা, সুযোগ পাবা। আচ্ছা, এখানে দেখো মান বন্টনের ক্ষেত্রে একটু এখানে ঝামেলা করে দিছে। ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানে 25 নাম্বার, রসায়নে 25 নাম্বার, কিন্তু গণিতে দেখো 20টা প্রশ্ন থাকবে, 20টা নাম্বার হচ্ছে 1.25 করে 25 নাম্বার। আবার জীববিজ্ঞান ধরো 25 নাম্বার। এখন দেখো অনেকে বলতেছে যে 20টা প্রশ্ন থাকবে, নাম্বার বাড়াই দিছে, তার মানে প্রশ্ন অনেক কঠিন হইতে পারে, এটা অনেকে বলতেছ। কিন্তু আমার যতটুকু মনে হয় এটা মূলত যেহেতু সাবজেক্ট ভিত্তিক কোনো বিশেষ শর্ত নাই, তার মানে গণিত দাগায় তুমি খুব বেশি মানে কোনো সুবিধাই পাবা না। তার মানে দেখো তুমি একজনে গণিত দাগাবে ধরো, আরেকজনে জীববিজ্ঞান দাগাবে। জীববিজ্ঞান চাইলে তুমি যদি কমন পড়ে দেওয়া যাইতেছে 8-10 মিনিটে তুমি কি করতে পারবা, 8-10 মিনিটে তোমার টোটাল জীববিজ্ঞান আনসার করতে পারবা। কিন্তু গণিত তুমি 8-10 মিনিটে আনসার করতে পারবা না। এই জন্য হচ্ছে তারা এই সাবজেক্টগুলোতে ব্যালেন্স করার জন্য টাইম ব্যালেন্স করার জন্য তারা হচ্ছে নাম্বারটা একটু প্রশ্নটা একটু কমায় নাম্বার দিতে পারে, যেন এই জীববিজ্ঞানের সাথে টাইমটা ব্যালেন্স হয়। নয়তো কেউ তো গণিত দাগাবেই না, কারণ গণিত দাগায় তো সে এক্সট্রা কোনো সুবিধা পাচ্ছে না। কিন্তু জীববিজ্ঞান দাগায় তো একটা সুবিধা পাচ্ছে, সে টাইম সেভ করতে পারতেছে। কিন্তু যারা গণিত প্রিপারেশন নিচ্ছে তাহলে তারা তো হচ্ছে কি টাইম, এখানে অনেক টাইম চলে যাবে। এই জন্য হচ্ছে এই বিষয়টা একটু ব্যালেন্স করার জন্য তারা হচ্ছে নাম্বার, প্রশ্ন একটু কমাই দিছে, নাম্বার একটু বাড়াই দিছে, যেন টাইমটা একটু ওই জীববিজ্ঞানের সাথে বা অন্যান্য সাবজেক্টের সাথে একটু ব্যালেন্স হয়, এই জন্য আর কি। মানে আমার মনে হয় না যে প্রশ্ন এত বেশি কঠিন হবে, গতবার যে প্রশ্ন হয়েছে আশা করি ওরকম প্রশ্নই হবে। এই জন্য এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যারা গণিত প্রিপারেশন নিতেছে গণিত প্রিপারেশন ভালোভাবে নাও, যে প্রশ্ন অনেক বেশি কঠিন হবে এরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে তার টোটাল নাম্বার তাহলে কত, এখানে 75, এখানে 25, তার মানে 100, 100 হচ্ছে টোটাল পাস নাম্বার হচ্ছে 40। আগে ছিল কি ইংরেজিতে তোমার আলাদা পাস করতে হতো, বাংলাতে আলাদা পাস করতে হতো, এবার কিন্তু এটা দেয় নাই। তার মানে তুমি যদি ইংরেজিতে 0 পাইছো আর এখানে 75 পাইছো, তার মানে তুমি ভালো সাবজেক্ট পাবা, তুমি ইংরেজিতে 0 পাও। এই জন্য ইংরেজির উপরে পাস মার্ক ডিপেন্ড করে না, টোটাল তোমার যদি 40 হয় তাহলে তোমার হচ্ছে পাস মার্ক। যারা পাস করবে শুধুমাত্র তাদেরই মেরিট লিস্ট প্রকাশ করা হয়, 40-এর কম যারা পাবে তাদের কি হয় না, মেরিট লিস্টে তাদের নাম আসে না। যারা 40-এর উপরে পাবে বা 40 পাবে তাদের হচ্ছে কি মেরিট লিস্টে নাম আসবে আর কি। আচ্ছা, তারপরে দেখো মেধা স্কোরের ক্ষেত্রে এখানে দেখো 1 নম্বরের জন্য এগুলো বলে ফেলছি। এই যেগুলাতে হচ্ছে প্রশ্নের মান 1, 25টার জন্য 25, মানে প্রতি প্রশ্নের মান 1, এইগুলাতে যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে কাটা যাবে হচ্ছে 0.25। কিন্তু গণিতে হচ্ছে 1.25, একটা প্রশ্নের মান হচ্ছে 1.25, এখানে যদি তুমি একটা প্রশ্ন ভুল করো তাহলে তোমার কাটা যাবে কত, 0.30। এটা শুধু গণিতের জন্য, গণিতে যদি তুমি একটা প্রশ্ন ভুল করো তাহলে 0.30 কাটা যাবে। আবার যদি তুমি অন্যান্য সাবজেক্টে একটা প্রশ্ন ভুল করো তাহলে কত কাটা যাবে, 0.25 করে কাটা যাবে একটা প্রশ্ন ভুলের জন্য। আচ্ছা, এই যে 40 বা তদূর্ধ্ব পাবে তাদের হচ্ছে কি শর্ত পূরণের সাপেক্ষে তাদের ফলাফল প্রস্তুত করা হবে, মানে 40-এর নিচে পাইলে তাদের কি হবে না, ফলাফল আসবে না আর কি, মানে মেরিট লিস্ট আসবে না, কিন্তু রেজাল্ট পরবর্তীতে দেখা যায়। আচ্ছা, তারপরে যারা সেকেন্ড টাইমার অনিয়মিত তাদের হচ্ছে 3 নাম্বার কাটা হবে। সেকেন্ড টাইমারদের কত নাম্বার কাটা হবে, 3 নাম্বার কাটা হবে যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা। আচ্ছা, তারপরে দেখো এখন তোমার মেরিট লিস্ট কিভাবে প্রস্তুত করা হবে। মেরিট লিস্ট প্রস্তুত করার জন্য দেখো ক ক হচ্ছে প্রাপ্ত নম্বর, তুমি ভর্তি পরীক্ষায় কত পাইছো, তাহলে ভর্তি পরীক্ষায় ধরো তুমি 75 পাইছো, 75 পাইছো, তাহলে তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে তোমার মেধা স্কোর হবে 75 নাম্বারেই। তার মানে এবার জিপিএ নাম্বার নাই, অন্যান্যবার এখানে জিপিএ নাম্বার অ্যাড করা থাকতো, এসএসসি জিপিএ এগুলো অ্যাড করা থাকতো, এবার নাই, এবার বাদ দিয়ে দিচ্ছে এগুলো গড়গুলো। এখানে এখানে এক্সট্রা 2টা গড় থাকতো, এখানে এসএসসি জিপিএ এগুলো লেখা থাকতো, ওইগুলো নাই। তার মানে এবার তোমার হচ্ছে জিপিএ নাম্বার থাকবে না, তুমি ভর্তি পরীক্ষায় যা নাম্বার পাবো এখানে তোমার মেধা স্কোরে যোগ হবে। এখন খ হচ্ছে অনিয়মিত 3 নাম্বার কাটা। এখন যদি তুমি সেকেন্ড টাইমার হও তাহলে ক থেকে মাইনাস ক করে দিবে, মানে 75 থেকে কত 3 মাইনাস করে দিবে আর কি, 75 থেকে 3 মাইনাস করে দিয়ে কত হয় তোমার 72, তাহলে সেকেন্ড টাইমার হলে তোমার মেরিট আসবে কত 72, এটাই বলছে আর কি। তার মানে তুমি ভর্তি পরীক্ষায় যতটুকু নাম্বার পাবা, মেরিট লিস্ট ওই নাম্বারের অনুসারে কি হবে, প্রস্তুত করা হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে মেধা স্কোর সমান হলে এগুলো দরকার নেই, এগুলো তোমাদের লাগবে না। আচ্ছা, এই ছিল কথা। এখন তোমরা একটু বলো তো দেখি যে তোমাদের সার্কুলার সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে কিনা, একটু দ্রুত বলো কারো কোনো প্রশ্ন থাকলে। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে
ভাইয়া ইংলিশে যদি নেগেটিভ মার্কিংটা কি মানে ইংলিশ সাবজেক্ট থেকে কাটা হবে নাকি পুরাটা থেকে কাটা হবে? আচ্ছা, নেগেটিভ মার্কিংটা আগে হচ্ছে টোটাল নাম্বার থেকে কাটা হইতো আর কি। ধরো তুমি টোটাল পাইছো 75, ঠিক আছে, এখানে তুমি ভুল করছো 20টা, তাহলে হচ্ছে তুমি সব মিলে 20টা ভুল করছো, তাহলে 20-এর জন্য কত কাটা? 5 কাটা। তাহলে 5 75 থেকে তখন 5 কাটা হইতো আর কি, -5 করা হইতো। মানে আগে এটা ছিল, কিন্তু এবার যে কেমন হয় এটা বলা যাচ্ছে না, কারণ এবার হচ্ছে গণিতের জন্য আবার আলাদা মার্কিং করছে আর কি। গণিতের জন্য আলাদা মার্কিং করতেছে, তো এখন এবার মনে হয় একসাথে কাটে কিনা, তো এটা সমস্যা হবে না আর কি, একসাথে কাটুক আর আলাদা কাটুক, এটার জন্য কোনো সমস্যা হবে না। মানে আগে এটা ছিল আর কি, আগে নিয়ম ছিল এটা, মানে টোটাল যোগ করে যতগুলো নেগেটিভ হইতো এটা নেগেটিভ করে দেওয়া হইতো আর কি। তাহলে তো ভাই যারা গণিত দাগাবে তাদের তো মার্কিং নেগেটিভ মার্কিং বেশি কাটা যাবে তাই না, 0.3 হলে? আচ্ছা, নেগেটিভ মার্কিং বেশি কাটা যাবে, আর তারা যদি একটা প্রশ্ন সঠিক করে তাহলে তো নাম্বার তারা বেশি পাচ্ছে না, 1.25 পাচ্ছে না, তারা নাম্বার বেশি পাচ্ছে, যেন নেগেটিভ একটু বেশি হবে। মানে যেখানে পাওয়ার পাওয়া বেশি, ওইখানে তো একটু ভয় বেশি থাকবেই, হারানোর ভয় তো একটু বেশি থাকবেই। মানে লটারি ধরার মতো আর কি, যে পাইলে পুরাটা পাবা, না পাইলে অনেকটাই আরো বেশি চলে যাবে আর কি। তাহলে মেরিট লিস্ট নিয়ে কিছু বলেন, মেরিট লিস্ট। মেরিট লিস্ট তো বললাম, তুমি ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবো ওই নাম্বার অনুসারে তোমার কি হবে, মেরিট লিস্ট রেডি করা হবে আর কি। তুমি যতটুকু নাম্বার পাবা ওই নাম্বার অনুসারে মেরিট লিস্ট হবে। যেমন তুমি গতবারের সর্বোচ্চ নাম্বার ছিল মনে হয় 87 মনে হয়েছিল, গতবারের সর্বোচ্চ নাম্বার 87.25 এরকম নাম্বার ছিল সর্বোচ্চ, মানে জিপিএ ছাড়া। আর সর্বনিম্ন নাম্বার ছিল যারা বায়োলজি দেখাইছে আর কি, তাদের ছিল কত, 64.5, মানে এরকম ছিল আর কি। সর্বোচ্চ নাম্বার এটা, সর্বনিম্ন নাম্বার এটা। এবারে ধরো সর্বনিম্ন নাম্বার আমার মনে হয় ধরো 66 67 এরকমই থাকবে আর কি। সর্বনিম্ন নাম্বার এরকমই থাকবে আর কি। সর্বনিম্ন নাম্বার এরকম মোটামুটি এরকম একটা নাম্বার পাইলে মোটামুটি চান্স হয়ে যায়। কিন্তু টার্গেট রাখবে কত, মিনিমাম যেন 70+ থাকে আর কি। মিনিমাম যেন 70+ থাকে, যদি তুমি ন্যূনতম একটা সাবজেক্ট কি হবে ভর্তি হতে চাও, মিনিমাম যেন। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে কতদিন পর রেজাল্ট দেয়। আচ্ছা, রেজাল্ট দেয় নর্মালি হচ্ছে 4-5 দিন, 4 দিন লাগে, 5 দিন লাগে, 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। 4 থেকে 5 দিন লাগে আর কি, 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায়। আচ্ছা ভাইয়া, বায়োলজি দাগাইলে কি র্যাঙ্ক কি দূরে যাওয়ার সম্ভাবনা থাকে ম্যাথ না দাগিয়ে যদি বায়োলজি দাগাই? আচ্ছা, এতক্ষণ কি বললাম, এতক্ষণ বললাম কি, তুমি যেটাই দাগাও না কেন, নাম্বার যেটাতে তুমি বেশি পাবা সেই আগাই থাকবে। মানে এটা কি দাগাইছে এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করবে না, যেটা তুমি দাগাও না কেন তোমার নাম্বার যদি বেশি থাকে তাহলে তুমি আগে থাকবে। এখন তুমি বাইরে যে দাগাইছো নাকি কি দাগাইছো এটা পরে, এটা দেখার টাইম নেই। তোমার হচ্ছে তুমি যে সাবজেক্টই দাগাও, যে তিনটাই দাগাও, তোমার নাম্বার বেশি থাকতে হবে, যার নাম্বার বেশি থাকবে সে আগায় থাকবে। আর কোনো প্রশ্ন আছে সার্কুলার নিয়ে? আচ্ছা, সার্কুলার নিয়ে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমাদের যতটুকু বলছি এতটুকুই। তারপরে দেখো, আমাদের হচ্ছে এই যে ইংলিশের যে টপিকগুলো আমরা দিছিলাম, দেখতে পাচ্ছ? এটা পাইছো সবাই? এই পিডিএফটা সবাই পাইছো? এখানে আমরা সব সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো বিগত সালে থেকে যেগুলো থেকে প্রশ্ন আসছে এগুলো আমরা দিয়ে দিছিলাম। অনেকে হয়তো পাইছো, গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে, একটু দেখে নিন। আচ্ছা, আগে ইংলিশে কত নাম্বার ছিল? ইংলিশে নাম্বার ছিল 15, ইংলিশে 15 নাম্বার ছিল। 15 নাম্বারের জন্য আমরা এই টপিকগুলো দিছিলাম আর কি। ঠিক আছে। একজন লেখছে হায়ার ম্যাথে 3 পাইলে ফার্মেসি সাবজেক্ট পাওয়া যাবে কিনা। তাহলে হায়ার ম্যাথে 3 পাইলে কি ফার্মেসি পাওয়া যায়? হায়ার ম্যাথে 3.50 লাগবে। হায়ার ম্যাথে কত লাগবে ফার্মেসির জন্য? হায়ার ম্যাথে কত লাগবে ফার্মেসির জন্য? হায়ার ম্যাথে লাগবে কত? 3.50 লাগবে। 3 হইলে হবে না, 3.50 লাগবে ফার্মেসি পাইতে হলে। আচ্ছা, দেখো এইখানে যে টপিকগুলো দিছি আমি তোমাদের বলি। এখন প্রশ্ন তোমাদের কালকে থেকে আমি ইংলিশ নিয়ে হচ্ছে বেশ ঘাটাঘাটি করতেছি আর কি, যে নতুন করে কি কি টপিক অ্যাড করা যায়। কিন্তু এইখানে যে টপিকগুলো দেওয়া আছে, এখানে 18টা টপিক দেওয়া আছে, তোমার প্রশ্ন থাকবে কয়টা? 25টা। তোমার প্রশ্ন থাকবে 25টা। আমি যতটুকু মনে হয় এই টপিকগুলো থেকে তুমি 20 থেকে 22টা প্রশ্ন চলে আসবে আর কি। আমার মনে হয় যতটুকু, যে ইনশাল্লাহ 20 থেকে 22টা প্রশ্ন তুমি এগুলা থেকে ইজিলি পাও, আর 25টাও এগুলা থেকে আসতে পারে। মানে এখানে যত যে টপিকগুলো দেওয়া আছে এর বাইরে আসলে এত বেশি টপিক আমি পাইলাম না। এখন দেখো, এর বাইরে তোমরা খাতা থাকলে একটু নোট ডাউন করে নাও। এর বাইরে তোমরা হচ্ছে 2-3টা টপিক একটু দেখবা, যেগুলো থেকে এ ইউনিটে প্রশ্ন আসে না, কিন্তু ডি ইউনিটে, ডি ইউনিটে প্রশ্ন আসছে, এ ইউনিটে মাঝে মাঝে আসছে। এগুলো এখানে আমি দেই নেই, বাদ দিয়ে দিছিলাম আগে। এই টপিকগুলো একটু তোমরা নোট ডাউন করে নাও। এটা হচ্ছে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলা নাম্বার। একটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে জেন্ডার। এই টপিকগুলো একটু অ্যাড করে নাও। কারো কাছে খাতা থাকলে এগুলো একটু নোট ডাউন করে নাও, নাম্বার, জেন্ডার। আরেকটা হচ্ছে, আরেকটা টপিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।
সাবস্টিটিউশন। আর যদি সময় থাকে লাস্টে আরেকটা টপিক, এটা একটু দেখে নিবে, এটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি যদি সময় থাকে এই টপিকটা একটু দেখে নিবে। মানে তুমি যদি এক্সট্রা করে পড়তে চাও তাহলে নাম্বার জেন্ডার এই দুটো ভালো মতো পড়বা আর কি। এই দুটো মোটামুটি ভালো মতো পড়বা, এই দুইটা মোটামুটি ভালো মতো পড়বা, এই দুইটা হচ্ছে মোটামুটি ভালো মতো পড়বা, এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর তারপরে এটা, আর লাস্টে এটা একটু সময় থাকলে দেখে নিবা। তার মানে এখানে 18টা আর এখানে 4টা, এদের 22টা টপিক, ঠিক আছে। আর এখানে যে স্টার মার্কগুলো দেওয়া আছে, স্টার মার্ক ছাড়াগুলো হচ্ছে কি করবা, এখন হচ্ছে স্টার মার্ক সবগুলাই, যেহেতু প্রশ্নের মান বেড়ে গেছে তার মানে হচ্ছে কম বেশি সব টপিক থেকেই প্রশ্ন আসবে। এখানে যে টপিকগুলো দেওয়া আছে ধরো প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা কত, 95%। মানে এখানে প্রশ্ন আসবে না এমন কোনো টপিক নাই, কিন্তু এগুলো ধরো দেওয়া নাই, স্টার মার্ক দেওয়া নাই, মানে আগের হিসেবে আমি দিইনি, 15 নম্বর হিসেবে এগুলোতে আমি স্টার মার্ক করিনি। কিন্তু যেহেতু এখন ভাইয়া লিটারেচার পড়তে হবে না? লিটারেচার লাগবে না, এই ইউনিটে লিটারেচার দিবে না, লিটারেচার এই ইউনিটের পার্ট। এই ইউনিট হচ্ছে ইংলিশটা কেন দেয়, তোমরা তো ইংলিশ ভার্সনে পড়াশোনা করবা, গ্রামারের বেসিক জিনিসগুলো তোমাদের আছে কিনা। যারা হচ্ছে বিডি ইউনিটে দিবে তাদের ভবিষ্যতে লিটারেচার নিয়ে পড়াশোনা করতে হয় হায়ার স্টাডিতে, এই জন্য তাদের দেয়। তোমাদের লিটারেচার আমার মনে হয় না দরকার আছে। আর লিটারেচার অনেক পড়াশোনা, তোমার হাতে সময় আছে কত, লিটারেচার শেষ করতে পারবো না। আর আমার মনে হয় না যে লিটারেচার থেকে কি আসবে, প্রশ্ন আসবে আমার। আচ্ছা, একজন প্রশ্ন করছে গতবার 7কে প্লাস মেরিট পজিশনে হচ্ছে কি পাইছে, ম্যাথ পাইছে, ম্যাথ দাগায় পাইছে। আচ্ছা, এবার এটা পাবে না, কারণ গতবার হচ্ছে ম্যাথের জন্য ম্যাথ লাগতো আর কি, মানে ম্যাথ দাগাইলে ম্যাথমেটিক্স পাওয়া যায় এরকম ছিল, তো এই জন্য হচ্ছে পাইছে, কিন্তু এবার পাবে না, এবার হবে না। এটা তো বললাম তোমাদের, এতক্ষণ কি বললাম তাইলে, এতক্ষণ বললাম কি যে এটা এবার নাই, সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে। এবার তুমি ম্যাথ দাগা বায়োলজি দাগাও সবাই সেম। আচ্ছা, তার মানে এখানে যে টপিকগুলো আছে সবগুলো টপিক হচ্ছে কি 3 স্টার, সবগুলো স্টার, মানে সবগুলা থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন তো 25টা, তারা সবগুলা থেকে আসবে, কোনোটা মিস যাবে না আর কি। এই জন্য হচ্ছে এইগুলো ভালোভাবে পড়বা। ইংলিশে যেন যারা হচ্ছে 20 প্লাস মানে যারা 20-এর মধ্যে রাখতে পারবা, যারা হচ্ছে 20-এর মধ্যে রাখতে পারবে, আশা করি তারা হচ্ছে একদম টপ 100-150 এর ভিতরে থাকবে আর কি ইনশাল্লাহ। এই জন্য ইংলিশে হচ্ছে এবার তোমাদের বারবার বলতেছি, এবার খেলাটা ঘুরবে হচ্ছে কার মাধ্যমে, ইংলিশের মাধ্যমে। ইংলিশে যারা ভালো করবে তারাই আগায় যাবে, ইংলিশে যারা খারাপ করবে তারাই হচ্ছে কি হবে, পিছিয়ে যাবে। আর এখানে পিছিয়ে যেতে তো বেশি নাম্বারের দরকার হয় না, তুমি 0.5 এর জন্য কি হয়ে যায়, তোমার মেরিট 1000 পিছিয়ে যাবে। এই জন্য হচ্ছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। ইংলিশের জন্য হচ্ছে এই টপিকগুলো ভালো মতো পড়বা। আর এখানে যে 4টা টপিক আমি বলে দিছি, এই উপরে দুইটা মানে বেশি, এই উপরে দুইটা থেকে প্রশ্ন আসবেই মনে হয়। আর এই দুইটা থেকে অন্য ইউনিটে আসে, ডি ইউনিটে আসছে, এই ইউনিটে আসবে কিনা, যেহেতু আগে 25 নাম্বার ছিল না, এবার 25 নাম্বার, এই জন্য এই টপিক দুটো অ্যাড করেছে। আশা করি এখান থেকে যদি এই টপিকগুলো পড়লে, এগুলো শেষ করতে পারলে আশা করি তুমি ইংলিশের যে 25 নাম্বারের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। কারণ আমি কালকে থেকে যতটুকু ঘাটাঘাটি করছি এর বাইরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের আচ্ছা, তোমাদের কিছু প্রশ্ন ছিল যে শেষ মুহূর্তে আমরা এখন লাস্ট সময়গুলোতে আমরা রিভিশন দিব কিভাবে। আচ্ছা, রিভিশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তুমি হচ্ছে শর্ট সিলেবাসটা তুমি ভালো মতো পড়বা, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে ভালো মতো শেষ করবা। তারপরে হচ্ছে কি করবা, তারপরে ফুল সিলেবাসের যে এখানে কিছু টপিক দেওয়া আছে, যে আমরা অধ্যায় ভিত্তিক যে কিছু টপিক দিয়ে দিছি, প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের আমরা টপিক দিয়ে দিছি, এই টপিকগুলো একটু পড়বা তাইলে। আর শেষ মুহূর্তে হচ্ছে তোমাকে কি করতে হবে, তুমি যেহেতু ইংলিশের নাম্বারটা বেড়ে গেছে, ইংলিশের প্রিপারেশনটা তোমাদের অনেকটা গ্যাপ পড়ে গেছে, এই জন্য ইংলিশের জন্য ডেইলি 1-2-3 ঘন্টা করে সময় ইংলিশের জন্য ফিক্সড করে রাখো। কারণ ইংলিশ তোমার অবহেলা করার সুযোগ নাই, কারণ ইংলিশে তুমি ভালো করতে পারলে, তোমাদের বারবার বলতেছি ইংলিশে ভালো করতে পারলে তোমার কি হবে, মেরিট লিস্ট আগাবে, নয়তো দেখবো অন্যদের তুলনায় কি হয়ে যাবে, পিছিয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে এই ইউনিটে আচ্ছা কিন্তু ভাইয়া, গ্রুপ সাবজেক্ট 4টা কি প্রিপারেশন নিব নাকি যে কোনো 3টা প্রিপারেশন নিব? 4টা কেন নিবা, যে কোনো 3টা, যে 3টা তুমি দাগাবো, যে 3টা তুমি দাগাবো এই 3টা। যারা গণিত কম পারো আমার মতে সবচেয়ে বেটার হয় ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞান, ঠিক আছে। এগুলা প্রিপারেশন যারা মোটামুটি বায়োলজি পারো, বায়োলজি প্রিপারেশন নিলে তোমার টাইমটাও সেভ হয়, আর নাম্বারটা মোটামুটি ভালো উঠানো যায়। আর ছবিতে যারা চান্স পায়, আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু দেখছি, তাদের হচ্ছে 80 থেকে 80% প্লাস হচ্ছে কি 80% বা এরও বেশি হচ্ছে তোমার বায়োলজি থাকে, গণিত তারা স্কিপ করে। কারণ এখানে যারা চান্স পায় ম্যাক্সিমাম হচ্ছে কি হয়, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা আসে। ইভেন ধরে এখন ওদের অনেকেই এখানে ক্লাস করতেছে না, মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছে, এখানে আসার কোনো নাম নাই। 50% ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে 50% কি রানিং স্টুডেন্ট, 50% মেডিকেল প্রিপারেশন নিতেছে, মানে এখানে আসেই নেই এরকম। তার মানে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা হচ্ছে ছবিতে সবচেয়ে বেশি চান্স পায়, কারণ তাদের বায়োলজি ভালো পড়া থাকে, রসায়ন পদার্থ এগুলো মোটামুটি পড়া থাকে, ইংলিশটা পড়া থাকে। এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যারা বায়োলজি থাকে তারা হচ্ছে মোটামুটি ভালো র্যাঙ্কে চলে আসে, টপ 100 এর ভিতরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি থাকে, বায়োলজি থাকে, চলে আসছে, এরকম থাকে আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে রাবিসি ইউনিট এগুলা কি কি? ভাইয়া যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পায় তারা মেরিট লিস্ট কত এর মধ্যে থাকে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হচ্ছে সিএসসি ত্রিপলি, তো এগুলো হচ্ছে 500-600 পর্যন্ত পাওয়া যায়, 500-600 মেরিট পর্যন্ত পাওয়া যায়, অনেক সময় এর বেশি হয় কিন্তু এর কম হয় না আর কি।
700 800 এরকমও যায় মাঝে মাঝে, কিন্তু মিনিমাম 500 600 এর মধ্যে থাকলে তুমি শিওর ধরা যায় যে তুমি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। এমনিতে কি মার্কস লাগে, কত মার্কস লাগে আসলে? এখন এই এই যে পজিশন আসতে তোমার যত মার্ক লাগবে এটা তো মেইনলি কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করে আর কি। তো মেইনলি হচ্ছে ধরো 73 থেকে 75 এরকম থাকতে পারে, 73 থেকে তো 75 ভাই এরকম। এরকম ভাবে তো কেউ ভাইয়া ম্যাথ এটা দাগাবেই না। ম্যাথ অনেকে, তোমাকে তো বললাম যে চবিতে যারা চান্স পায় তাদের 80% এর উপরে হচ্ছে কি দাগায়, বায়োলজি দাগায়। এই যে ধরো আমাদের একদম বেঁচে 150 জন স্টুডেন্ট আছে, 150 জন প্রায়, এদের মধ্যে দেখা যায় ম্যাথ দাগায় কয়জন, 8 থেকে 10 জন, আর 140 জনই বায়োলজি দাগায়। এরকম তো সব জায়গায়, বুঝো নাই? তার মানে এখানে যারা দাগায় ম্যাক্সিমাম হচ্ছে 80% হচ্ছে কি দাগায়, বায়োলজি দাগায়, ম্যাথ কম দাগায়। ম্যাথ কারা দাগায়? যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওই স্টুডেন্টগুলো হচ্ছে এখানে এসে ম্যাথ দাগায় আর কি। আচ্ছা, তো অন্যান্য যে টপিকগুলো আছে আর অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনের ক্ষেত্রে হচ্ছে কি করবা, 24-25 যে প্রশ্ন প্যাটার্নটা আছে ওইটা একটু ফলো করবা। 24-25 প্রশ্ন প্যাটার্নে কি ছিল, বেশ পরিবর্তন ছিল। আমাদের এক্সাম বেচের প্রশ্নগুলো আমরা 24-25 যে প্যাটার্ন ওইটা ধরে কি করছি, প্রশ্নগুলো রেডি করার চেষ্টা করছি। এখন তোমরা হচ্ছে কি করবা, ওই প্যাটার্নগুলো হচ্ছে ফলো করবা। আর লাস্ট মুহূর্তে প্রিপারেশনের ক্ষেত্রে আগে শর্ট সিলেবাসগুলো আবার একটু ঝালাই করবা, শেষ করবা। তারপর হচ্ছে ভাইয়া ম্যাথের জন্য কি শর্টের বাইরে গুলো পড়বো? শর্টের বাইরে কিছু কিছু চ্যাপ্টার পড়া লাগবে আর কি। যেমন ধরো তোমাদের বিন্যাস সমাবেশ কি শর্টে ছিল? শর্টে তো ছিল না মানে বিন্যাস সমাবেশ, এটা শর্টের না, বাইরে মানে। এটা ছিল না। এগুলো পড়া লাগবে আর কি। এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে ওগুলো একটু পড়া লাগবে, ওগুলো দেওয়া আছে, ওই টপিকগুলো একটু পড়া লাগবে। কিন্তু আগে শর্টটা ভালো মতো শেষ করো। কারণ শর্টে থেকে যদি তোমার যে প্রশ্নগুলো আসবে, ধরো শর্ট সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসবে, এগুলো তুমি যদি ভুল না করো তাও তুমি ভালো র্যাঙ্কে চান্স পাও। কিন্তু সমস্যা হচ্ছে তুমি এগুলার মধ্যে কি হবে, ধরো তুমি শিওরলি 75টা দাগাইছো তাও দেখবো 3-4টা ভুল হয়ে গেছে, এরকম হবে। মানে 100% এনশিওর করা যায় না আর কি। এই জন্য হচ্ছে, আর এডমিশন টেস্টে একটা নাম্বার কি অনেক গুরুত্বপূর্ণ। মানে এক নাম্বারের জন্য তোমার হয়তো চান্স মিস হয়ে যাবে, এক নাম্বারের জন্য অনেক কিছু হয়ে যায়। এই জন্য হচ্ছে নাম্বার ছেড়ে দেওয়া যায় না, এডমিশন টেস্টে নাম্বার ছাড়ার মতো কি নাই, সুযোগ নেই। আচ্ছা, তবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন ফিজিক্স আছে, তারপর ওইদিকে আছে কেমিস্ট্রি আছে, আর কি আছে, পদার্থ বা গণিত, তুমি যেটাই দেখো শর্ট সিলেবাসটা শেষ করবা। আর বেশি বেশি প্রশ্ন সলভ করো। প্রশ্ন সলভ করার জন্য হচ্ছে তুমি তুমি যে ওই যে বলছিলাম হয়তো তোমাদের যে উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে, উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকটা ভালো আছে, এটা তোমার অন্য ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া থাকে। তারপর হচ্ছে তুমি বাজারে অনেক এই যে জয়কলির মডেল টেস্ট পাওয়া যায় আর কি, বিভিন্ন মডেল টেস্ট বুক পাওয়া যায়। এটা একটা মানে লাস্ট মুহূর্তে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি। তুমি প্র্যাকটিস যত করো তত তোমার ভুলগুলো ধরতে পারবে আর কি, যে তোমার ভুল কোথায় হচ্ছে, তাহলে তোমার এখানে কোথায় ফোকাস করতে হবে। আর সবার হচ্ছে একটা বিশেষ দুর্বলতা থাকে আর কি। কেউ ধরো ইংলিশ কম পারে, কেউ ফিজিক্স কম পারে, কেউ ধরো কেমিস্ট্রি কম পারে। তাহলে তুমি 3টা সাবজেক্ট দেখাবা, 3টার মধ্যে একটাতে দেখবা তোমার কি আছে, দুর্বলতা আছে। তাহলে ওইখানে একটু তুমি সময় বেশি দিবা আর কি। কারণ এখানে তোমার কম্পারিটিভলি আগাইতে হবে আর কি। যতগুলো আগাইতে পারবা তুমি, যত নাম্বার আগাইতে পারবে ওইটি তোমার কি, ওইটি তোমার আগাই নিয়ে যাবে আর কি। আচ্ছা, তার মানে ধরো তোমার যারা হচ্ছে ভালো করতে চাও, যারা হচ্ছে ভালো করতে চাও তাদের হচ্ছে 80 প্লাস রাখার মতো টার্গেট রাখতে হবে, যেন আমি 80 প্লাস রাখতে পারি। ঠিক আছে, 80 প্লাস রাখতে পারি। 80 প্লাস রাখতে হলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে যে 3টা থাকবে এগুলোতে তোমার 65 প্লাস রাখা লাগবে। তাহলে এগুলোতে 65 প্লাস টার্গেট রাখতে হবে। আর ইংরেজিতে 18 থেকে 20 টার্গেট রাখতে হবে মিনিমাম, 18 থেকে 20। ইংলিশ আশা করি এত বেশি মানে কঠিন প্রশ্ন হবে না আর কি, বেসিক থেকেই প্রশ্ন হবে। কারণ এর বেশি ইউনিটের, তো ইউনিটের এত বেশি। আচ্ছা, অনেকে আরেকটা প্রশ্ন করছো যে হচ্ছে এই ইউনিটের পাশাপাশি আর কোন কোন ইউনিটে পরীক্ষা দিলে ভালো হয়, বা কোন কোন ইউনিটে পরীক্ষা এই ইউনিটের পাশাপাশি সিইউতে সায়েন্সের স্টুডেন্টরা এই ইউনিটের পাশাপাশি সব ইউনিটে পরীক্ষা দিতে পারে। এখন দেখো, সব ইউনিটে পরীক্ষা দিতে পারে, সব ইউনিটে পরীক্ষা দিতে গেলেও সি ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে কি অন্য মানে তুলনামূলক একটু আলাদা। এই জন্য হচ্ছে সি ইউনিটটা অনেকে দেয় অনেকে দেয় না, ওইটা প্রশ্ন প্যাটার্নটা আলাদা। বিডি দিতে পারে, ডি হচ্ছে সবচেয়ে বেস্ট, এর পাশাপাশি ডি হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন দেখো প্রত্যেক ইউনিটে আবার কি আছে, ধরো যতগুলো সিট সায়েন্স আর্টস কমার্স এদের সিট ভাগ করা থাকে। ধরো সায়েন্সের যে সিটগুলো, ওই সায়েন্সের সিটগুলো আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে না। তার মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার মনে হয় আমি জিকে পারি না, তোমার মনে হয় আমি বাংলা পারি না। তাহলে তোমার যেরকম মনে হয় আমি সায়েন্সের স্টুডেন্ট, আমারও মনে হয় যে আমি বাংলা পারি না, তার মানে তোমার প্রতিযোগিতা হবে আমার সাথে। তোমার প্রতিযোগিতা কখনো কার সাথে হবে না, আর্টসের স্টুডেন্টের সাথে হবে না, কারণ তাদের সিট আলাদা, তোমার সিট আলাদা। ঠিক আছে, কারণ অনেকে মনে করেন আমি ইউনিটে পরীক্ষা দিব, আমার তো আর্টসের স্টুডেন্টদের সাথে ফাইট করা লাগে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, তোমার ফাইট হবে সায়েন্সের স্টুডেন্টদের সাথে। তোমার সিটগুলো আলাদা, আর্টসের সিট আলাদা, কমার্সের সিট আলাদা। এরকম বি সি ডি যেগুলো আছে সবগুলাতে কি এরকম আর্টস কমার্স সবার সিট কি আলাদা আলাদা করা আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া, রাবিস ইউনিট আর হচ্ছে জাবিডি ইউনিটের জন্য কোন প্রকাশনীর প্রশ্ন ব্যাংক কিনলে ভালো হবে? আচ্ছা, এগুলা আমরা এখানে বলাটা ঠিক হচ্ছে কিনা, এটা তো আমি আমি দাবিতে পরীক্ষা দিনে জাবিডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। জাবিডি ইউনিটে সম্ভবত সায়মঞ্চ নাকি কি যেন পাবলিকেশন আছে জাবিডি ইউনিটের জন্য, ওইটা মোটামুটি ভালো আছে আর কি। আচ্ছা, উদ্ভাসেরটা নিলে ভালো হবে? উদ্ভাসের বইগুলো ভালো আছে, উদ্ভাসের বইগুলো বেশ স্ট্যান্ডার্ড আছে, ওইগুলো নিতে পারো। এবার হচ্ছে ডি ইউনিটে ইংলিশের রিকোয়ারমেন্ট কি আগের মতো আছে নাকি চেঞ্জ আসছে?
আচ্ছা, আমি সময় পাইনি তো বেশি, আমি শুধু এই ইউনিটটাই দেখছি। তোমাদের এই অন্যান্য ইউনিটে প্রশ্ন থাকলে এটা হচ্ছে তুমি গ্রুপে দিও, গ্রুপে আমি পরে দেখবো। আমি বেশি সময় পাইনি, এই জন্য কালকে থেকে আমি এই ইউনিটের বিষয়গুলো একটু বেশি কাটাকাটি করতেছি আর কি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে কি যে ফিজিক্স বা ডি ইউনিটের সায়েন্সের গ্রুপের ওয়াইজ আলাদা রেজাল্ট দেওয়া হবে। হ্যাঁ, ডি ইউনিট ডি না, শুধু বি সি ডি সব ইউনিটে সায়েন্সের আলাদা, আর্টসের আলাদা, কমার্সের আলাদা, সবারই আলাদা, সবারই আলাদা। ধরো আর সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের সিটগুলো পাবে, মানে সায়েন্সের জন্য সিট বরাদ্দ, ওইগুলো তো শুধু সায়েন্সের স্টুডেন্টদের পাবে, এখানে আর্টসের স্টুডেন্ট পারবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকজন এই প্রশ্ন ইউনিটে করছে কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে ম্যাথ বাদ দিয়ে কেমিস্ট্রি নিবো কি না। আচ্ছা, তুমি যদি এতদিন ম্যাথ নিয়ে থাকো, ম্যাথ যদি মোটামুটি ভালো পারো, তাহলে তো কেমিস্ট্রি নেওয়ার দরকার নেই। তুমি ম্যাথ যদি মোটামুটি ভালো পারো তাহলে ম্যাথ দেখাও। এতদিনে তো যদি কেমিস্ট্রি তো এত ইজি না, যে কেমিস্ট্রি যে ইজি এরকম না, কেমিস্ট্রি কিন্তু বেশ কঠিন একটা সাবজেক্ট। ঠিক আছে, এন্ড কেমিস্ট্রি তোমার টোটাল জিনিসটা গুছাইতে বেশ টাইম লাগবে আর কি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার গুছাইতে। তো যদি ম্যাথ প্রিপারেশন নিয়ে থাকো এতদিন, তাহলে হচ্ছে তোমার ম্যাথটাই কন্টিনিউ করা বেটার, নতুন করে শুরু করতে পারো। আচ্ছা, তো বাকি যদি তোমার কিছু থাকে ওইগুলো হচ্ছে আমরা গ্রুপ তো আছে, গ্রুপে আমরা আলোচনা করবো, প্রয়োজনে আবার আমরা ক্লাস নিবো, সমস্যা নাই। আর রুটিনে যেটা আছে, রুটিনটা হচ্ছে কি, রুটিনের রুটিনে যেটা আছে, রুটিনের যে পার্টগুলো আছে এখান থেকে বাংলাটা বাদ যাবে আর কি। যে বাংলা যে ইগুলো আছে, যে বাংলা যেগুলো আছে, বাংলাগুলো কি হবে, বাংলাগুলো বাদ যাবে। ভাইয়া ইংলিশে বাংলা জায়গায় ইংলিশটা দিলে ভালো হয়, ইংলিশ। হ্যাঁ, ইংলিশটা থাকবে তো, ইংলিশে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ তো অনেক বড় টপিক না, এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সবকিছু আসবে। কারেকশন, কারেকশন মানে কি জানো, কারেকশন মানে পুরা সব গ্রামার একসাথে। তো প্যাসেজ, প্যাসেজ মানে তো এটা শেষ নাই। আর্টিকেল, ডিটারমিনার, সেগুলো মানে তোমার এখানে টপিকগুলো একটা টপিক মনে হলেও ভিতরে পড়াশোনা, বহুত ভাইয়া পড়াশোনা। ফ্রেজেস গুলো কোত্থেকে পড়বো? ফ্রেজেস গুলো তো আনকমন আসে। ফ্রিডম ফ্রেস হচ্ছে তোমার বইয়ে যেগুলো আছে, বিগত সালে প্রশ্ন আসছে, এগুলাই করতে হবে আর কি। তুমি যে ইংলিশ বই ফলো করো, ওইখানে যে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে এগুলো বললে হবে। ঠিক আছে, ক্লিপস টুকেলে যেগুলো আছে ওগুলো পড়লে হ্যাঁ হবে না? ওগুলো ওগুলো করতে পারো, এগুলো বেশি প্র্যাকটিস করবা আর কি। ইংলিশ হচ্ছে বেসিক রুলগুলো মনে রেখে, বেসিক রুলগুলো মনে রেখে যত বেশি পারা যায় প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করতে গেলে দেখবা তোমার এই জিনিসটা কেমনে হলো, একটা প্রশ্ন ভুল করছো, তাহলে এই জিনিসটা কেমনে হয়েছে, ওই জিনিসটা একটু ঘাটাঘাটি করবা, তাহলে দেখো ওই প্রশ্নটা নেক্সট টাইম ভুল হবে না। আর যারা হচ্ছে একদম হচ্ছে পরীক্ষা দাও, তাদের হচ্ছে কি, পরীক্ষায় তুমি যে প্রশ্নগুলো ভুল করবা, আমরা আমাদের প্রশ্নগুলোতে কি নাই, ব্যাখ্যা দেওয়া নাই। যেমন সিউ এর প্রশ্ন হচ্ছে কি, এত বেশি কঠিন হয় না, যে তুমি প্রশ্নের আনসার দেওয়া আছে, তুমি চাইলে একটু যদি সময় দাও, 2 মিনিট সময় দিলে ওইটা তুমি নিজেই সলভ করতে পারো। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে প্রশ্নগুলো ভুল হয়, তুমি নিজে নিজে ওইগুলোর আনসার বের করো, একটু একটু ঘাটাঘাটি করবো, অথবা মেন বই আনসারগুলো দেওয়া থাকে, বা মেন বই থাকলে মেন বইয়ের ভিতরে কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে, ওই টপিকটা ধরে পড়ে ফেলবো আর কি, যেন নেক্সট টাইম ওই টপিক থেকে প্রশ্ন আসলে তোমার ভুল না হয়। মানে এক্সাম বেসের বেনিফিটটা হচ্ছে এরকম, যে তুমি যে প্রশ্নটা ভুল করছো, তুমি হচ্ছে একদম মেন বই থেকে ওইটা পড়ে ফেলবা, তাহলে তুমি পরবর্তীতে ওই টপিক থেকে প্রশ্ন আসলে যেন তোমার ভুল না হয় এরকম। আর তুমি একটা প্রশ্ন ভুল করছো, তাহলে ভুল করছি করছি, বাস পরে যখন আবার ওই প্রশ্ন আসবে তুমি আবার ভুল করো, তো এইভাবে দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাই এখানে তোমার এক্সাম বেসিক প্রিপারেশন গুছাইতে হলে তুমি যে প্রশ্নগুলো ভুল করবা, ওই প্রশ্নগুলো কি করতে হবে, একদম মেন বই থেকে টপিক সহ পড়ে ফেলতে হবে, তাইলে হচ্ছে তুমি কি করতে পারবা, আগাইতে পারবা। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আরো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, এগুলো হচ্ছে আমরা গ্রুপে আলোচনা করবো, পরবর্তীতে যারা ক্লাস নেওয়ার প্রয়োজন হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আর আবেদন শুরু হবে কত তারিখ, 1 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। চেষ্টা করবো হচ্ছে শুরুর দিকে আবেদন করার জন্য, তাইলে হয়তো তুমি কাঙ্ক্ষিত এটা পাবা আর কি। মানে ঢাকা, চিটাগাং, রাজশাহী 3 জায়গায় পরীক্ষা হবে, তো তাহলে হয়তো তুমি কাঙ্ক্ষিত জিনিসটা পাবা। আর আবেদন ফি লাগে 1,000 টাকার মতো, 1,000 টাকাই লাগে আর কি। আর আবেদনের একটা ছবি লাগে, ছবিগুলো আগে থেকেই ম্যানেজ করে রাখবো। যারা ফোনে নিজে নিজে আবেদন করতে পারো, যাদের পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে, তারা নিজে নিজে আবেদন করবা। দোকানে আবেদন করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, যে অনেক সময় প্রশ্নের ল্যাঙ্গুয়েজ নিয়ে ঝামেলা হয়। তারপর ঢাকা, চিটাগাং, অনেকে দেখা যায় যে ঢাকা দিতে বলছো, দিয়ে দিছে, সে আগে চিটাগাং দিয়ে দিছে, অথবা আগে রাজশাহী দিয়ে দিছে, এরকম করে ফেলে। এই জন্য নিজে করাটাই বেটার। নিজে না পারলে তুমি তখন দোকানে গিয়ে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, যে ঢাকা, চিটাগাং, রাজশাহী সেন্টারগুলো ঠিক দিতেছে কিনা, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংরেজি ঠিক দিতেছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে অন্য কোনো কোশ্চেন থাকলে এটা যে আমাদের গ্রুপ আছে, গ্রুপে দিও, সমস্যা নেই, এখানে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তীতে যদি আরও কোনো ক্লাসের প্রয়োজন হয়, এটা আমরা প্রয়োজন সাপেক্ষে তোমাদের যতটুকু প্রয়োজন লাগে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো মতো পড়াশোনা করো, মানে দিন শেষে যেন চান্স হয়, যে তুমি পরিশ্রম করতেছো, দিন শেষে চান্স হয়, এই টেন্ডেন্সিটা নিজের ভিতরে ধরে রেখো আর কি। যে পরিশ্রম করলে এমনভাবে করো এই লাস্ট কয়েকদিন যেন চান্স হয় আর কি। চান্স না পাইলে তো ধরো তোমার পরিশ্রমের কোনো দাম নেই, তুমি যতই পরিশ্রম করো, চান্স না পাইলে এটা শূন্য। তুমি যদি 1 নম্বরের জন্য চান্স মিস হয়, তাও তোমার পরিশ্রমের রেজাল্ট 0, তুমি যদি ফেল করো তাও পরিশ্রমের রেজাল্ট 0, তখনই পরিশ্রম সার্থক, যখন তুমি কি পাবা, চান্স পাবা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।